মিল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে ভারতীয় চোরাই চিনির দখলে বাজার। মজুত করা পণ্য নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে বিশেষ নীতি বাস্তবায়নে সরকার। এখনো বঞ্চনার গ্লানিতে ডুবে আছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা। আধুনিক যুগেও বসছে মানুষ বেচা কেনার হাট। মহান মে দিবসে রাজধানীতে শ্রমিক সংগঠনগুলোর কর্মসূচি। দাবদাহে পুড়ছে দেশ, গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ। কারখানায় ব্যাহত উৎপাদন, জমিতে দেয়া যাচ্ছে না সেচ। আমের ফলন বিপর্যয়ের শঙ্কা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নদীতে জেলেরা আশানুরূপ ইলিশের দেখা না পেলেও জালে উঠছে অন্যান্য মাছ। সামনে সরবরাহ বাড়ার আশা। এবং ভূ রাজনৈতিক অস্থিরতার মাসুল গুনলেও সরকারের দূরদর্শী সিদ্ধান্তের সুফল পাচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে বৈশ্বিক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সালমান এফ রহমান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্য প্রসঙ্গ। দেশে চিনিকল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে বাজার দখল করে নিয়েছে ভারতীয় চোরাই চিনি। বর্তমানে পাইকারি পর্যায়ে দেশি চিনির দর প্রতি কেজি 126 টাকা নির্ধারিত থাকলেও মাত্র 94 টাকাতেই মিলছে ভারতীয় চিনি। চোরাই পথে আসা ভারতীয় চিনিতে বাজার সয়লাভ হয়ে পড়ায় মজুত করা চিনি নিয়ে বিপাকে মিল মালিকরা। সিলেটের ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে কমলদের রিপোর্ট। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চালান বাংলাদেশে আনা বর্তমানে অনেকটা ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে শিথিলতার সুযোগে ভারতীয় চিনিতে সয়লাভ বাংলাদেশের বাজার। আবার দেশের গুদামগুলোতে এনে এসব ভারতীয় চিনির বস্তা বদল করে বাংলাদেশি রূপ দেওয়া হয়। প্রতিষ্ঠিত শিল্প গ্রুপগুলোর বস্তাতে ভরে বিক্রি হচ্ছে ভারতীয় চিনি। মিল মালিকদের কারসাজির মুখে রোজার আগে প্রতি মণ চিনি 5000 টাকা অতিক্রম করে যায়। গত 1 বছরের বেশি সময় ধরে চিনির বাজার ছিল ঊর্ধ্বমুখী। প্রতি সপ্তাহে বাড়ানো হয়েছে চিনির দাম, আর এখন তা 4650 টাকা হিসেবে প্রতি কেজির দাম 126 টাকায় নেমে এসেছে। এমনকি মিলগুলোতে মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে ঈদের পর চিনির দাম 160 টাকা নেওয়ার পরিকল্পনা করছিল মিল মালিকেরা। চোরাই পথে আসা ভারতীয় চিনি প্রতি মণ 3600 টাকা হিসেবে 94 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর তাই মিলে মজুদ চিনি মালিকরা অনেকটা কম দামে ছাড়তে বাধ্য হচ্ছেন। ইন্ডিয়ান চিনিগুলো ওখানে ঢুকাই, এখানে বিভিন্ন ব্র্যান্ডের চিনিগুলো বলে নামগুলো ব্যস্ত আছে, কোনো ডকুমেন্ট নাই, কিছু নাই। বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ধরা পড়তেছে, কিন্তু এখানে 1% ধরা পড়তেছে না। যেভাবে চোরাচালানে ইন্ডিয়ান চিনি বাংলাদেশে ঢুকতেছে, তাতে আমরা বৈধ যারা ব্যবসা করি তারা কিন্তু ব্যবসা করতে পারতেছি না। যারা অবৈধ এবং চোরাচালানি ব্যবসায়ী এরাই এখন ব্যবসা করতেছে। চট্টগ্রামে চলতি মাসে পুলিশ এবং র্যাবের পৃথক 2টি অভিযানে অন্তত 1000 মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ভারতীয় চিনি পাচারের চাঞ্চল্যকর তথ্য। আটককৃতদের দাবি, মেহেরপুর, ঝিনাইদহ এবং কুমিল্লা ও আখাউড়া সহ সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন 5000 মেট্রিক টনের বেশি চিনি বাংলাদেশে ঢুকছে। কিছু অসাধু ব্যবসায়ী এই চিনিগুলো অবৈধ পন্থায় বাংলাদেশে ভারতের সীমান্ত দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা এটি মজুত করে এবং বাংলাদেশে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে 8 থেকে 10,000 কোটি টাকা বছরে রাজস্ব হারাচ্ছে। ভারত থেকে অবৈধ চিনি ব্যবসা বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের চিনির বাজার অস্থির হয়ে যাবে। আমরা 500 টাকা কেজি দিয়েও হয়তো চিনি পাবো না। বিদেশ থেকে চিনি আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে অন্তত 42 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। চলতি বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 815 কোটি টাকা মূল্যের 1,08,000 মেট্রিক টন চিনি আমদানির বিপরীতে শুল্ক আদায় হয়েছে 425 কোটি টাকা। সরকারের জন্য এবং আমাদের রাজস্ব বিভাগের জন্য সবার জন্য সেটা অ্যালার্মিং, কারণ হচ্ছে যে এতে করে বৈধ পথে আমদানি কমে যাবে এবং সেক্ষেত্রে রাজস্ব পরিমাণ যেমন কমবে, তেমনি বাজারে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে। বাংলাদেশে বছরে প্রায় 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। দেশের প্রতিষ্ঠিত 6 থেকে 8টি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামাল পরিশোধন করে চিনি বাজারজাত করছে। আর এই সুযোগে চিনির বাজার পুরোপুরি জিম্মি ছিল মিল মালিকদের কাছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পণ্যমূল্য নিয়ন্ত্রণ ক্রেতার কাছে সেই পণ্য সময় মতো পৌঁছে দিতে এবার বিশেষায়িত নীতি বাস্তবায়নে নেমেছে সরকার। অর্থাৎ আমদানি অথবা রপ্তানি, 2 ক্ষেত্রেই উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সবাই থাকবেন একটি অভিন্ন নীতির আওতায়।
শৃঙ্খলা ও গতি আনতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি। জাতীয় লজিস্টিক্স নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদনের পর সেটি মন্ত্রণালয়গুলোকে এখন অবহিত করার পথে এগোচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। দেবাশিস রায়ের রিপোর্ট। দেশে ব্যবসা বাণিজ্যের প্রসারে আগের চেয়ে গতিশীল হয়েছে বিনিয়োগ পরিস্থিতি, বাড়ছে আমদানি রফতানি। তবে মাঠ থেকে শুরু করে কারখানা হয়ে ভোক্তা কিংবা আমদানির পর জাহাজ থেকে শুরু করে খুচরা দোকান পর্যন্ত এক একটি পণ্য পৌঁছাতে নেই প্রয়োজনীয় লজিস্টিক্স সুবিধা। বিশ্ব বাণিজ্যের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন দেশের রপ্তানিকারকরা, অনেক ক্ষেত্রে প্রভাব পড়ে পণ্য মূল্যেও। চট্টগ্রাম বন্দরের আমদানি কন্টেইনারে 11 দিন আর রপ্তানির কন্টেইনারের জন্য 4 দিনের অপেক্ষা এবং পণ্যের কাস্টমসে নানা জটিলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো অর্থনীতি। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের যৌক্তিক মূল্য এবং নির্দিষ্ট সময়ে সেবা নিশ্চিতে এবার ঢেলে সাজানো হচ্ছে পুরো প্রক্রিয়াটিকে, যেখানে পণ্য আমদানি রপ্তানি বা স্থানীয় পর্যায়ে উৎপাদনের পর বাজার হয়ে ভোক্তা পর্যন্ত যেতে পুরো সাপ্লাই চেইনটির আধুনিকায়ন হচ্ছে একটি নীতিমালার আওতায়। চলতি মাসেই জাতীয় লজিস্টিক্স নীতিমালা 2024 মন্ত্রিসভায় অনুমোদনের পর বিষয়টিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে বুঝিয়ে দিতে চায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এমন না যে বাংলাদেশে আগে লজিস্টিক ছিল না। মুখ্য সচিব জানাচ্ছেন 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বৈদেশিক কিছু সুবিধা সংকুচিত হবার পাশাপাশি বৃহৎ আকারের এই বাজার সামলাতে লজিস্টিক্স নীতিমালা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। যে মূল্য পণ্যটা বিদেশ থেকে আমদানি করা হয়, পোর্ট থেকে বের হয়ে একেবারে প্রান্তিক অঞ্চলে সাধারণ মানুষের কাছে যায়, দেখা যায় যে পণ্য মূল্য অনেক বেড়ে যায়। তো এটি তো হওয়া উচিত না, তার একটা সীমা থাকবে। এখন পুরো লজিস্টিক্স ব্যবস্থায় যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোকে একটা আর্কিটেকচারের মধ্যে নিয়ে আসা সম্ভব হলো। জানা যাচ্ছে ব্যবসা সহজীকরণে কাস্টমস প্রক্রিয়া আরও ঝামেলাহীন করবে নতুন নীতিমালা। এমনকি পণ্য ঠিক কোন পর্যায়ে রয়েছে তা জানতে ট্র্যাকিং এবং ট্রেসিংয়ের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পরিকল্পনা সরকারের। বড় একটা বিষয় আমাদের কাস্টমস বা কর নীতি, বা কাস্টমস প্রসেস, বর্ডার ম্যানেজমেন্টও একটা বড় বিষয়। এই জায়গাগুলোতে আমরা কাজ করতে যাই যে এটা কত বেশি অটোমেশন করা যায়, কোথায় পণ্য যাচ্ছে, কোন পথে যাচ্ছে, সেটি যেন আমরা একটা আইটি সলিউশনে আমরা একটা জায়গায় বসে দেখতে পারি যে আমার পণ্য এখন ট্রাকটি কোন জায়গায় আছে। আসলে এই লজিস্টিক্স বাংলাদেশের জন্য একটা গেম চেঞ্জার হবে। দেশের সব অর্থনৈতিক অঞ্চল যেমন মূল মহাসড়কে সংযুক্ত হবে, তেমনি স্থাপন করা হবে বিশেষায়িত পণ্যের জন্য কোল্ড চেইন পরিবহন ব্যবস্থা। আগামী 2 মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও নীতি নির্ধারকদের ডেকে জাতীয় লজিস্টিক্স নীতি অবহিত করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। নীতি প্রণেতাদের আশা, এটির বাস্তবায়ন অগ্রগতির নতুন সোপান হতে চলেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভূ রাজনৈতিক অস্থিরতার মাসুল গুনলেও সরকারের সঠিক ও দূরদর্শী সিদ্ধান্তের সুফল পাচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় বৈশ্বিক আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে উন্নয়ন সহযোগী ব্যাংকগুলোর কার্যক্রম ঢেলে না সাজালে দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়বে বলেও আশঙ্কার কথা জানান তিনি। গেল রবি ও সোমবার সৌদি আরবে অনুষ্ঠিত হয় বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ক সম্মেলন। গ্লোবাল ইকোনমিক ফোরাম আয়োজিত 2 দিন ব্যাপী এই সম্মেলনে অংশ নেন বিশ্বের 92টি দেশের 1000-এর বেশি সরকারি বেসরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি। সোমবার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বৈশ্বিক প্রবৃদ্ধির ধীর গতি, চড়া সুদহার, ভূ রাজনৈতিক উত্তেজনা সহ বাড়ছে নানা বৈশ্বিক চ্যালেঞ্জ। সেখানে কিভাবে খাপ খাওয়াচ্ছে বাংলাদেশ? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানান, দূরদর্শী সিদ্ধান্তেই নিজের অবস্থান শক্তিশালী করছে বাংলাদেশ। During the pandemic also we had a 5% plus growth.
So that crisis we faced. তবে ভূ রাজনৈতিক অস্থিরতা আর শক্তিশালী দেশগুলোর আঞ্চলিক আধিপত্যের চাপ মোকাবিলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতিতে চলা বাংলাদেশকে। Exactly that to do well, but even after doing that, we are suffering today because of no fault of ours. Sanctions on Russia, can't import food grains from them. So what I'm trying to say is that this was nothing to do with us, but the impact of that felt on a country which was doing so. We had a good relationship with everybody. We were doing well with everybody. But then again, with the global situation now, the Americans don't like if you talk to the Chinese. ফোরামে সামাজিক ও ভূ রাজনৈতিক সমস্যা মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন মার্কিন বিনিয়োগকারী ল্যারি ফিঙ্ক। বলেন, অর্থনীতিকে এগিয়ে নিতে শক্তিশালী করতে হবে পুঁজিবাজারকে। And we're just at the beginning of that investment cycle of rebuilding infrastructure around the world. And a lot of that is going to have to be done around AI and the build out of AI. And it's going to rechange how we do everything. And through the technological changes, we're going to see more advancements. We need to really look at how we are going to be providing new capital to the emerging world. এ সময় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব দরবারে উন্নয়ন সহযোগী ব্যাংকগুলোকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন সালমান এফ রহমান। এটি করতে ব্যর্থ হলে উন্নত ও অনুন্নত দেশগুলোর মধ্যকার বিভেদ ঠেকবে উত্তর দক্ষিণ মেরুতে। In the future, we need to actually look at restructuring the global order, the global economic order, the socio-political order. Because at the moment, the divide between the North and South is increasing. And if we don't put a stop to this, or if we don't take steps to address this issue, then I fear that in the future you are going to have a very, very seriously divided world. এ সময় তিনি যুক্তি দেন, এআই কর্মসংস্থানকে সংকুচিত করছে না, বরং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করছে। How this global ecosystem on socio-political, how that can be addressed so that countries like ours can be at least insured against global events. জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। ন্যায্য অধিকার আদায়ের পথে 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের হে শহরে ফুঁসে উঠেছিলেন বঞ্চিত শ্রমিকরা। বিশ্বব্যাপী ঘটা করে দিনটিকে স্মরণ করা হলেও কতটা পূরণ হচ্ছে শ্রমিকদের দাবি দেওয়া? দেশের প্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের অধিকার আদায় সহজ হলেও এখনও বঞ্চনার গ্লানিতে ডুবে আছেন অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরতরা। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO বলছে, শ্রমিক অধিকারকে এখনও অবহেলার চোখেই দেখে সেই যুক্তরাষ্ট্র। সাইফুল ইসলামের ক্যামেরায় জিন্নাত আরা যশোয়ার রিপোর্ট। মাথার ওপরে সূর্যের চোখ রাঙানি দেখার সময় কই? শ্রমিক বোঝে না হিটওয়েভ, সেলসিয়াস, ফারেনহাইটের হিসাব নিকাশ। জানেন না তাদের অধিকার আদায়ের সংগ্রামকে স্মরণ করতে বরাদ্দ আছে গোটা একটি দিন। শুধু জানেন শ্রমের বিনিময়ে চলে তাদের সংসার। শ্রম তো বাড়ায় না, আমরা কাজ করি, আমরা তো কথা বলাই না, আমরা পরিবার লইছি, আমরা চলে না। 600 টাকা পাই, যাইতে যাইতে 400 টাকাই নাই। দেশে শ্রম অধিকার কতটা প্রতিষ্ঠিত হয়েছে তা দেখার আগে জেনে নেই 1886 সালে মে দিবসের জন্ম দেয়া যুক্তরাষ্ট্রের কি অবস্থা। প্রায় 150 বছর পর এসেও ILO বলছে, সেই মার্কিন মুলুকে এখনো চলছে শ্রমিক বঞ্চনা। দেয়া হয়নি শ্রমের মূল্য আদায়ে দর কষাকষির অধিকার, আর অধিকার আদায়ে শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগ। তবে এসব অধিকারকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। যদিও শ্রমিক অধিকার নিশ্চিতে অনেকটাই উদাসীন বিশ্ববাজারে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী দেশ ভিয়েতনাম। এক্ষেত্রে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। সুযোগ সুবিধা সব দিক দিয়ে ভালো, ওভারটাইম হয়, 2 ঘন্টা হয়। যে পরিমাণ কাজ করেছি বিশ্বে কোথাও পোশাক খাতে এই পরিমাণ কাজ হয়নি। প্রাতিষ্ঠানিক খাতে ইতিবাচক পরিবর্তন হলেও অপ্রাতিষ্ঠানিক খাত এখনো জর্জরিত সেই বঞ্চনার কষা খাতেই। কাম করি খাওয়া লাগবো সারা জীবন, এই হচ্ছে কথা। কাজ করে খাইতে হয়, কি করব, মনে কষ্ট লাগে, না করলে কিন্তু পেটে ভাত নাই। এদিকে দীর্ঘদিন ধরে শ্রমিক অধিকার আদায়ে সোচ্চার থাকা নেতারা বলছেন, এখনো মেলেনি 8 ঘন্টা বিশ্রাম আর 8 ঘন্টা বিনোদনের সুযোগ। 4 ঘন্টা 5 ঘন্টা ওভারটাইম করে
সেখানেও আর একটা শুভঙ্করের ফাঁকি। যে শ্রমিকের শ্রমে ঘামে পুষ্ট হয় দেশের অর্থনীতি, সেই শ্রমিকরা যেন বঞ্চিত না হয় তা নিশ্চিতে সরকারকে বিশেষ উদ্যোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কিন্তু যারা শ্রমিক শ্রেণী, যারা একেবারে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদের আয় কিন্তু সামগ্রিকভাবে কমে যাচ্ছে, বা যারা আমাদের উন্নয়ন সহযোগী এবং সরকার সবাইকে নিয়ে একসঙ্গে আসলে এই বিষয়গুলোকে একটু অ্যাড্রেস করতে হবে। 70 কিংবা 75 কেজি ওজনের বস্তা বয়ে নিয়ে 7-8 ঘন্টা ধরে পণ্য খালাস করা, এরপর মজুরি মাত্র 500 কিংবা 600 টাকা। এরপরও আমরা দিবস বুঝি না, ব্যাগ ভর্তি বাজার কিংবা হাড়ি ভর্তি ভাত থাকলেই হার মানে সূর্যের প্রখরতা, অনিরাপত্তা, স্বাস্থ্য ঝুঁকির মতো বিষয়গুলো। এমন বাস্তবতায় মে দিবস উদযাপন কতটা মানানসই, এই প্রশ্ন খোদ বিশেষজ্ঞদের। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মহান মে দিবসে তেজগাঁও এলাকায় সমাবেশ করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সেখানে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আলতাফ, মহান মে দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শ্রমিকরা কিন্তু মাঠে আন্দোলনে নেমেছে। বিশেষ করে আমরা দেখছি যে গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল এবং র্যালি নিয়ে রাজপথে নেমে তারা কিন্তু এই প্রচণ্ড গরম এবং রৌদ্রের ভেতরেও তারা এই মে দিবস উপলক্ষে রাস্তায় নেমেছে, তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। মূলত আমরা সকাল থেকেই লক্ষ্য করছি যে সকাল থেকেই বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রমিকরা, শুধু গার্মেন্টস শ্রমিকরা নন, অন্যান্য খাতে কাজ করা, বিভিন্ন সেক্টরে কাজ করা শ্রমিকরাও কিন্তু এইসব মিছিলে বা র্যালিতে অংশ নিয়েছেন, বিভিন্ন দাবি দেওয়া সেখানে পেশ করছেন। তারা বলছেন যে শ্রমিকদের যে আন্দোলন এবং শ্রমিকদের অধিকার আদায়ের যে আন্দোলন, সেটি আসলে অনেক দিন ধরে চলতে থাকলেও, সেই 100 বছর পূর্বে শুরু হলেও এখনও কিন্তু সেই শ্রমিকদের যে অধিকারের কথা যদি বলি, সেগুলো যথাযথভাবে এখনো বাস্তবায়ন হয়নি বলে তারা কিন্তু দাবি করছেন। তারা এইসব মিছিল থেকে এবং র্যালি থেকে তারা বলছেন যে মূলত আইএলও কনভেনশন 87 এবং 98 অনুযায়ী যে অবাধ ট্রেড ইউনিয়ন, সেটির তারা ট্রেড ইউনিয়ন অধিকার কিন্তু তারা চাচ্ছেন। একই সঙ্গে তারা বলছেন যে বেসরকারি শিল্পে যে নারী শ্রমিকদের 6 মাসের মাতৃকালীন ছুটির যে ব্যবস্থা, সেটি তারা চালু করতে বলছেন। মজুরি আন্দোলনে যে শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন সময় যে মামলা হয়েছে, সেই মামলার যে ধরনের মামলা করা হয়েছে সেগুলো এইসব প্রত্যাহারের জন্য তারা দাবি করছেন। একই সঙ্গে সরকার ঘোষিত যে নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেটিও তারা বাস্তবায়নের দাবি জানাচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের জন্য যে রেশনিং ব্যবস্থা, সেটি চালুর দাবি করছেন। একই সঙ্গে তারা বিভিন্ন ধরনের দাবি পেশ করছেন। এমনকি তারা এও বলছেন যে কর্মক্ষেত্রে কিন্তু নারী শ্রমিকদের বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হতে হয়, বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হতে হয়। সেই ধরনের যে বঞ্চনা, কর্মক্ষেত্রে যে ধরনের অসুবিধায় পড়তে হয় নারী শ্রমিকদের, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এই ছিল জাতীয় প্রেস ক্লাব থেকে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে আমার কাছে থাকা সর্বশেষ খবর। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলতাফ হোসাইন। আধুনিক এই যুগেও খুলনা মহানগরীতে প্রতিদিন বসছে মানুষ বেচা কেনার হাট। বয়স, শক্তি, সামর্থ্য অনুযায়ী দরদামে নিজেকে বিক্রি করেন তারা। প্রাচীনকালের মতো মানুষ বিক্রির হাট বসে খুলনার সিটি বাইপাস এলাকার মোস্তফার মোড়ে। দুবেলা রুটি রুজির জন্য প্রতিদিন ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিম্ন আয়ের মানুষ হাজির হন এখানে। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। জীর্ণ পোশাক আর ব্যাগ হাতে নিজের দর কষছেন 50 ঊর্ধ্ব শাহাবুদ্দিন ঢালি। কর্মের সন্ধানে কাক ডাকা ভরে নিজেকে বিক্রি করতে ছুটে এসেছেন মানুষের হাটে। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে এ হাটে তার আনাগোনা। কখনো ভালো দামে নিজেকে বিক্রি করেন, আবার কখনো হতাশ হয়ে বাড়ি ফেরেন। হাতে ব্যাগ আর বিভিন্ন সরঞ্জাম নিয়ে তার মতো হাজারো মানুষের অপেক্ষায় এ হাটে। খুলনার সিটি বাইপাস এলাকার মোস্তফা মোড়ের চিত্র এটি। ভোর থেকে দিনমজুর সহ নানা পেশার শ্রমজীবী মানুষে সরগরম হয়ে ওঠে এলাকা। একেবারে পণ্যের মতো দর কষাকষিতে বিক্রি হন শ্রমজীবী এসব মানুষ। শুধু পুরুষ নন, নারীরাও আসেন। অভাবে তাড়নায় বা পেটের জ্বালায় না আসলে সংসার তো চলবে না। প্রতিদিন কাজ হয় না, এই তো আজকে নাও হতে পারে, ফিরে যাইতে হবে।
তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। 2 যুগের তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড গড়েছে খুলনা। খরতাপে পেটের দায়ে বন্ধ নেই কাজ, আছে সভ্য সমাজের বঞ্চনা। শ্রমিকরা সেভাবে সম্মান পায় না, শ্রমিকরা মানে ছোট নজরে থাকে সব সময়। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা কাজ করায় নেই। আবার কিছু যে মহাজন আছে যে এর আমি যে দামে ঠিক করে নিয়ে আসি সেই দামই দে, কিন্তু ভাই আমার এটুক কাজ থেকে গেছে, এটুক কাজ করে দে, আমি 50 টাকা 100 টাকা দিয়ে দেবো। মানুষ বিক্রির এই হাট ভোর 5টা থেকে শুরু হয়ে চলে সকাল 8টা পর্যন্ত। অভাবের তাড়না আর রুটিরুজির সন্ধানে 3 ঘন্টার এই হাটে শ্রম বিক্রি করতে আসেন এই অঞ্চলের অসংখ্য মানুষ। তাদের হাড়ভাঙা পরিশ্রমেই গড়ে উঠেছে আজকের সভ্যতা। তাই তারা যেন বঞ্চিত না হয় প্রাপ্য অধিকার আর মর্যাদা থেকে, এটাই হোক মে দিবসের প্রত্যাশা। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা জানাতে প্রথমবার চালু হচ্ছে ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড। 2024 সালে এ খাতে সেরা রিপোর্টের জন্য প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন ক্যাটাগরিতে 7 সাংবাদিককে পুরস্কৃত করা হবে। মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রাণ ও ERF যৌথভাবে এ অ্যাওয়ার্ড দেয়া হবে। চলতি বছরের 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত প্রতিবেদন থেকে সেরা 7 প্রতিবেদক নির্বাচিত করা হবে। তবে প্রথমবার শুধুমাত্র ERF সদস্যরা এতে অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তীতে এর কলেবর আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন। তীব্র দাবদাহে দিনাজপুরের লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে সদর উপজেলার মাসিমপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাব তার কাছে। দুলাল, অতিরিক্ত তাপদাহ এবং তপ্ত আবহাওয়ার কারণে লিচুর গাছে কিন্তু লিচু থাকছে না, আপনার গুটিগুলো ঝরে পড়ছে এবং এবার লিচুর ফলনের বিপর্যয়ের আশঙ্কা করছেন এই এলাকার আপনার লিচু চাষি বাগানিরা। তারা যেটা বলছেন যে প্রচণ্ড তাপদাহ এবং খরার কারণে লিচুর গাছে আপনার যে মুকুল এসেছিল এবং এই মুকুলগুলো পরিপক্ক হওয়ার আগে গুটিগুলো আপনার ঝরে যাচ্ছে। আর পুরো এপ্রিল মাস জুড়েই কিন্তু তাপদাহ ছিল। আজকে মে মাস, এই দীর্ঘ সময় ধরে দিনাজপুরের কিন্তু আপনার এই যে লিচুর যে গাছ, এই গাছে কিন্তু আপনার লিচু থাকছে না। বিশেষ করে আপনাকে জানেন যে দিনাজপুর একটি লিচুর জন্য বিখ্যাত এলাকা। মৌসুমের শুরুতে প্রচুর পরিমাণে আপনার লিচুর মুকুল এসেছিল এবং এখানকার যারা বাগানি, যারা বাগান কিনেছেন এবং লিচু চাষি, তারা কিন্তু খুব আশা ছিল যে এবার তারা ব্যবসা বাণিজ্য এখানে ভালো করবেন এবং লাভের মুখ দেখবেন। কিন্তু দীর্ঘ সময় ধরে আপনার তাপদাহের কারণে লিচুর কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হওয়ার দেখা দিয়েছে। বিশেষ করে আপনার কৃষি বিভাগের তার পরামর্শ মতে আর দিনে 2 বার সেচ দেওয়ার পরেও কিন্তু আপনার লিচু ঝরে পড়া রক্ষা করতে পারছেন না এবং যেটা বলা হচ্ছে যে এবার প্রায় অর্ধেক আপনার লিচুর এখানে আপনার উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। আমাদের সঙ্গে দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে নেমেছেন জেলেরা। ধরা পড়ছে ইলিশ। কর্মচাঞ্চল্য ফিরেছে মৎস্য ঘাটে। সকালে জাল নৌকা নিয়ে ঘাটে ভেড়ে একের পর এক ট্রলার। দীর্ঘদিন কর্মহীন থাকার পর নদীতে নামতে পেরে খুশি তারা। প্রথম দিনে আশানুরূপ ইলিশের দেখা না পেলেও সঙ্গে অন্যান্য মাছও উঠেছে জালে। বৃষ্টি শুরু হলে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার আশা তাদের। এদিকে চলমান তাপ প্রবাহের কারণে নদীতে নামতে কিছুটা দেরি করছেন অনেক জেলে। তবে ঘাটে ঘাটে প্রস্তুতি নিচ্ছেন তারা। ইলিশের উৎপাদন বাড়াতে গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত উপকূলীয় নদ নদী এবং ইলিশের অভয়াশ্রমগুলোতে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছিল মৎস্য বিভাগ। গাঙ্গে নামছি আশা অ্যাঙ্কার লিয়া পুরো আনন্দিত আছি। মাছ পাইবা না পাই উপরে আল্লাহ ভালো জানে, তবে এমন আশা আছে ইনশাল্লাহ আমরা চলতে পারবো। 2 মাস খুব কষ্টে চলছি, অনাঙ্গ অভিযান শেষ, আজকে আমরা আনন্দে আছি। অভিযান এবার তো সুস্থ হয়েছে, ভালো বোটিং অভিযান পালন করছে সরকার। আমরা ওইটার লিগে যাত্রা অভিযান লিগে খুশি আছি। জেলেদের মাছ ধরার খবর জানাতে ভোলার ইলিশা মাছ ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সরাসরি চলে যাব তার কাছে। লিটন,
গত মধ্যরাতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে ভোলার যে 2 লক্ষাধিক কর্মহীন জেলে ছিল তারা যেই পরিমাণ আশা নিয়ে নদীতে নেমেছিল, আসলে আজকে সকাল থেকে যারা মাছ ধরে ঘাটে ফিরছে তারা সে আশাটা আসলে তাদের সেভাবে পূরণ হচ্ছে না। অনেকটা হতাশ হয়ে তারা প্রথম দিন সকালে ঘাটে ফিরছে, এরকম আমরা দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে এখানে যে ইলিশা ঘাটের এই পেছনে যে দুটো বড় ট্রলার রয়েছে, একটি বাবুল মাঝি এবং একটি জাম কথাই জানিয়েছে যে তারা নিষেধাজ্ঞা শেষে যে পরিমাণ মাছ পাওয়ার কথা ছিল সে পরিমাণ ইলিশ আসলে ধরা পড়ছে না। আমরা জেলার অর্ধশতাধিক ঘাটে যোগাযোগ করে দেখেছি যে এখানে ছোট এবং মাঝারি যে নৌকা ট্রলার গুলো রয়েছে ইলিশ শিকার থেকে আসলে ইলিশ আসলে ধরা পড়ছে না। আমরা জেলার অর্ধশতাধিক ঘাটে যোগাযোগ করে দেখেছি যে এখানে ছোট এবং মাঝারি যে নৌকা ট্রলার গুলো রয়েছে ইলিশ শিকারের সেগুলো আসলে আজকে নদীতে নেমেছে প্রথম দিনে। আর সাগরমুখী যে বড় ফিশিং বোট গুলো রয়েছে সেগুলো আসলে খুব একটা নদীতে এখনো যাওয়া শুরু করেনি, তারা নদীতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এদিকে আমরা যেই ঘাটগুলো সূত্রে যেটা জানতে পেরেছি যে জেলেরা আসলে যেহেতু 2 মাস কর্মহীন ছিল, এই কর্মহীন থাকা জেলেরা আসলে এখন নিরুপায় হয়ে নদীতে নেমেছে। তীব্র তাপপ্রবাহ চলছে, এর মধ্যে তারা স্বাচ্ছন্দ্যে আসলে ইলিশ শিকারও করতে পারছে না। আর জেলেদের সাথে কথা বলে যে বিষয়টি জানা গেছে যে তারা 4 মাসের যে খাদ্য সহায়তা পাওয়ার কথা সেটার প্রথম 2 কিস্তি তারা আসলে খাদ্য সহায়তা পেয়েছে, আর বাকি 2 কিস্তি এখনো পায়নি। তাদের দাবি তার দ্রুত যেন সেই 2 কিস্তির খাদ্য সহায়তা জেলেদের মধ্যে বিতরণ করা হয়। তো এ ছিল আমার কাছে মেঘনার পাড় থেকে নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার সর্বশেষ খবর। ভোলার মেঘনার তীর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। প্লাস্টিক পণ্যের উৎপাদন ও ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি আইএনসির 5ম সম্মেলনে এ বিষয়ে একটি বৈশ্বিক চুক্তি করার সিদ্ধান্ত নেয়ার মধ্য দিয়ে অটোয়ায় শেষ হলো জাতিসংঘ আয়োজিত ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েশন কমিটির 4র্থ বৈঠক। কানাডার অটোয়া থেকে প্রসূন আশিসের রিপোর্ট। বেসরকারি সংস্থার তথ্য মতে বিশ্বে প্রতি মিনিটে প্রায় 5 লাখ প্লাস্টিক বোতল বিক্রি হয়, আর ঢাকা শহরে প্রতিদিন প্রায় 1.5 কোটি পলিথিন ব্যাগ পরিত্যক্ত হয়। এভাবে প্রায় 300 রকমের প্লাস্টিক পণ্য পুকুর, ডোবা, নদীনালা ও সাগরে গিয়ে জমা হয়। সব মিলিয়ে বিশ্বজুড়ে এখন বছরে 80 লাখ টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য সাগরে গিয়ে পড়ে। খাদ্যচক্রের মাধ্যমে প্রতিদিন প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা মানুষের দেহে প্রবেশ করায় দেখা দেয় নানা ধরনের জটিল রোগ। এমন বাস্তবতায় বিশ্বজুড়ে প্লাস্টিকের উৎপাদন, ব্যবহার ও ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে একটি আন্তর্জাতিক চুক্তি করার লক্ষ্যে সোমবার কানাডার রাজধানী অটোয়ায় হয় জাতিসংঘের সপ্তাহব্যাপী পরিবেশ সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণ করেন জাতিসংঘের সদস্যভুক্ত 192টি দেশের সরকারি প্রতিনিধি। এ সময় বাংলাদেশের প্লাস্টিক দূষণের ভয়াবহ চিত্র তুলে ধরার পাশাপাশি নদী ও সমুদ্র রক্ষায় বিশেষ কর্মসূচির পদক্ষেপ নেয়ার আহ্বান জানান অংশগ্রহণকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। চূড়ান্ত মিটিং অনুষ্ঠানের পরে একটি ট্রিটির ব্যাপারে এগ্রিমেন্ট স্বাক্ষর হবে বলে আশা করা যাচ্ছে। আগামী বছর এই ট্রিটিটি স্বাক্ষরিত হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ যে প্রস্তাবগুলো দিয়েছিল সেই প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সমিতিতে আমরা ইন্টারসেশনাল যে ওয়ার্ক হবে বা ওয়ার্কিং গ্রুপ হবে সেই ওয়ার্কিং গ্রুপে বাংলাদেশ কাজ করার জন্য আমরা এদিকে দূষণ কমাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি সহ দেশে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি নিশ্চিতে কাজ করার উপর জোর দেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে বাংলাদেশ একটা সাস্টেনেবল যে প্লাস্টিক ম্যানেজমেন্ট প্রসেসের ভিতরে যেতে পারবে এবং একটা জাস্ট ট্রানজিশন এই যে সেক্টরের ভিতর যে সমস্ত আমাদের ওয়েস্ট পিকার থেকে শুরু করে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে প্লাস্টিকের যে ক্ষতিকারক যে প্রভাবগুলো সেগুলোকে কমিয়ে আনা এবং সহনশীল মাত্রায় এনে প্লাস্টিককে নিয়ন্ত্রণ করা। প্লাস্টিকের দূষণ কমাতে নিজ নিজ দেশের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানায় জাতিসংঘ। প্লাস্টিক দূষণের কারণে কৃষিজমি, নদ নদী এবং সামুদ্রিক দূষণের পাশাপাশি সবচেয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়ে এখনই সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের দরকার সমন্বিত উদ্যোগ নেওয়া। অটোয়া থেকে প্রসূন আশিস, সময় সংবাদ, কানাডা। মালয়েশিয়ায় নিজেদের আউটলেট সাময়িকভাবে বন্ধ করে দিল ফাস্টফুড চেইন কেএফসি। অর্থনৈতিক চ্যালেঞ্জই কারণ বললেও স্থানীয় গণমাধ্যমের দাবি ইসরায়েলি পণ্য বয়কটের মুখে 100-এরও বেশি আউটলেট বন্ধ করতে বাধ্য হয়েছে কেএফসি।
গাজায় ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদে বিশ্বজুড়ে ইসরায়েলি পণ্য বয়কট চলছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়াও ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে ফিলিস্তিনিদের প্রতি তাদের পূর্ণ সমর্থন দিয়ে এসেছে। এতে অন্যান্য মুসলিম দেশগুলোর মতোই মালয়েশিয়াতেও বিভিন্ন পশ্চিম ফাস্টফুড ব্র্যান্ড বয়কটের মুখে পড়ে। এমন প্রেক্ষাপটে চ্যালেঞ্জিং অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে মালয়েশিয়া নিজেদের আউটলেটগুলো বন্ধ করে দিয়েছে কেএফসি। যদিও দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলকে সমর্থনের কারণে বয়কটের মুখে কেএফসি তাদের আউটলেট বন্ধ করতে বাধ্য হয়েছে। কিউএসআর ব্র্যান্ডস মালয়েশিয়া হোল্ডিং বারহাত মালয়েশিয়ায় কেএফসি ও পিৎজা হাটের কার্যক্রম পরিচালনা করে। সোমবার এক বিবৃতিতে কোম্পানিটি জানায় আর্থিক চ্যালেঞ্জের কারণে কেএফসি মালয়েশিয়া তাদের আউটলেটগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তবে ঠিক কতগুলো আউটলেট বন্ধ করা হয়েছে সে বিষয়টি নির্দিষ্ট করে জানায়নি তারা। অবশ্য স্থানীয় গণমাধ্যম বলছে দেশটিতে 100টিরও বেশি আউটলেট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মিল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে ভারতীয় চোরাই চিনির দখলে বাজার, মজুত করা পণ্য নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা, দাম নিয়ন্ত্রণে বিশেষ নীতি বাস্তবায়নে সরকার। এখনো বঞ্চনার গ্লানিতে ডুবে আছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা, আধুনিক যুগেও বসছে মানুষ বেচাকেনার হাট। মহান মে দিবসে রাজধানীতে শ্রমিক সংগঠনগুলোর কর্মসূচি। এবং 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নদীতে জেলেরা, আশানুরূপ ইলিশের দেখা না পেলেও জালে উঠছে অন্যান্য মাছ, সামনে সরবরাহ বাড়ার আশা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়।